উচ্ছেদ করার অভিযান চলছে। দেশের সরকার মানুষের যে দৈনন্দিন চাহিদা, যে সমস্যা, যে বুনিয়াদী বিষয়গুলো আছে তার দিকে নজর দিচ্ছেন না, কিন্তু তাদের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য নানান পদক্ষেপ নিচ্ছেন। তার মধ্যে একটি হচ্ছে এই বুলডোজার সংস্কৃতি। শুধু দেশের সরকার বলবো কেন, আমাদের রাজ্য সরকারও কম যায় না। সেই দেখেছেন হকার্স উচ্ছেদ করার জন্য কিরম বুলডোজার ব্যবহার করেছে লর্ডসে। বারাসাতে উদ্বাস্তু কলোনি, ছিন্নমূল মানুষ 50-এর দশকের গোড়ায় বারাসাত স্টেশনে এসে তার ধারে কাছে বসতি স্থাপন করেছিলেন। ইউসিআরসি উদ্বাস্তু কলোনি, তার স্বীকৃতির জন্য লড়াই, এবং বামফ্রন্ট সরকার নিঃশর্ত দলিল দিয়েছিল এই সমস্ত কলোনিগুলোতে। মমতা ব্যানার্জি নানা রকমের ডিগবাজি আর কারসাজি করেছেন। এখন বোঝা যাচ্ছে রেলের জমিতে এই উদ্বাস্তু কলোনি কেন, তাকে নোটিশ দিয়ে 72 ঘন্টার উচ্ছেদ করতে হবে আগামীকাল 19 তারিখে। এখনো জেলা প্রশাসন, রাজ্য সরকার নড়ে চড়ে বসেনি। জানা দরকার আপনাদের, এবং জানানো দরকার, 90-এর দশকের গোড়ায় এই রেলের জমিতে স্বীকৃত উদ্বাস্তু কলোনি রেলের কার শেডের জন্য তাকে সরাবার চেষ্টা করা হয়। জেলা প্রশাসন, ইউসিআরসি, রাজ্য সরকার, তৎকালীন বামফ্রন্ট সরকার, জনপ্রতিনিধি, তাদের সবার উদ্যোগ প্রয়াসে রেলই, তার মানে স্বীকৃতি দেওয়া হয়েছে রেল তার আলাদা বাড়তি যে জমি আছে, যেহেতু কার শেড করার জন্য জমি দরকার বলে এটাকে একবার ছিন্নমূল মানুষ দ্বিতীয়বার উদ্বাস্তু হলেন, কিন্তু পুনর্বাসনে সহ। এবং এটা একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ চলবে না। আজকে আমরা দেখছি যে ওই দিকটা না দেখে নির্বিচারে উচ্ছেদ এবং বুলডোজার রাজনীতি একটা সংস্কৃতি, আধিপত্যের, ক্ষমতাবানের ক্ষমতা জাহির করার। কেউ কেউ মনে করেছিলেন প্রথমে ও রোহিঙ্গা বলে করছে, ও মুসলমান বলে করছে, ও অন্য প্রদেশ থেকে আরেকটা প্রদেশে গেছে। তো আদতে আমাদের দেশের সংবিধান এবং আইন এই ধরনের পদক্ষেপকে সমর্থন করে না, কিন্তু কোন সরকারই এই আইন মানছেন না, এই মানবিক দিকটা দেখাচ্ছেন না। হকার উচ্ছেদ করা যাবে না পুনর্বাসন ছাড়া, তো সুপ্রিম কোর্টের রায় আছে, তার জন্য কত ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত বছর এক সময় এরকম শুরু হয়েছিল কিছু, তারপরে আপনারা জানেন আরজিকর কাণ্ড, পুলিশ কমিশনারের অপসারণ দাবি, বিচারের জন্য মানুষের যৌথ লড়াই গোটা দেশ রাজ্য জুড়ে। সরকার তখন থেকে কিছুটা খান্তি দিয়েছিল, সাময়িক হয়ে গেল, এখন আবার লর্ডসে করার পরে বোঝা যাচ্ছে যে সরকার তার জায়গা থেকে সরে যায়নি। এখন ওখানকার জনপ্রতিনিধি কি করছেন, জেলা প্রশাসন কি করছেন, রাজ্য সরকার কি করছেন? অবিলম্বে রেল প্রশাসনকে ক্ষান্ত করা উচিত এবং ওই উদ্বাস্তু মানুষ যাতে আবার ছিন্নমূল না হন তৃতীয়বারের জন্য তার ব্যবস্থা করতে হবে। আর এখানে অনেকে বলে 34 বছর বামফ্রন্ট, এখানে হচ্ছে তফাৎ। বামফ্রন্ট যখন ছিল, রেল প্রশাসন যখন এটা করছিল, তখন রাজ্য প্রশাসন, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর, জেলা প্রশাসন, রাজ্যের বামফ্রন্ট সবাই নেমে পড়েছিলাম আমরা। এখন কেন কোনো ভূমিকা নেই? কারণ এরাও এরকম উচ্ছেদপন্থী, ওরাও সেরকম উচ্ছেদপন্থী। গোটা দেশ জুড়ে তাই হচ্ছে। দিল্লিতে যে বুলডোজার পলিটিক্স শুরু হয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমরা, আপনারা জানেন বৃন্দা কারাত কিরম আটকে ছিল। এখন দাঁড়িয়ে আবার এটা বিভিন্ন রাজ্যে সবচেয়ে প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিক, একেবারে খেটে খাওয়া মানুষ, অন্য কোনো বিকল্প নেই, তাও সমাজের একদম নিচু স্তরে যে কাজগুলো সাধারণভাবে কেউ করবে না সেইগুলো করে টিকে থাকতে তারা। দেশের অর্থনৈতিক অবস্থা এমন, গ্রাম থেকে শহরে, ছোট শহর থেকে বড় শহরে এটা ধারাবাহিকভাবে চলছে। শিক্ষার জন্য, কাজের জন্য,
রুটি রুজির জন্য, বেঁচে থাকার জন্য এই আভ্যন্তরীণ মাইগ্রেশন, এটা সরকারের রিপোর্টে আছে, প্ল্যানিং কমিশনের স্টাডিতে আছে, ক্রমাগত বাড়ছে এবং বাড়বে। এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় যাবেন। আমাদের সংবিধান প্রণেতারা জানতেন, তারা সংবিধানে এই জন্য কেন্দ্র তালিকায় লিখে দিয়েছিলেন কেন্দ্র সরকারের দায়িত্বের মধ্যে যারা ইন্টারনাল মাইগ্রেশন যারা করবে তার দায়িত্ব, দায় এবং কেন্দ্রীয় সরকারের, তাদের ওয়েলবিং, তাদের স্বাস্থ্য, তাদের নিরাপত্তা, তাদের সুযোগ সুবিধে এগুলো দেখার জন্য। এবং আপনারা জানেন এর মধ্যে এরকম অর্ডার হয়েছে যে এক একটা রাজ্যে এক রকমের সুবিধা থাকে, কার্ড থাকে, কিন্তু সরকার আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে, রেশন থেকে আরম্ভ করে অন্য সব ব্যাপার হচ্ছে যদি ইন্টারনাল মাইগ্রেশন হয় তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাহলে সেটা কিন্তু প্রযোজ্য হবে, কারণ রেশন বন্ধ করে দিচ্ছিল অনেক জায়গায় অন্য রাজ্যের মানুষ আছে বলে। এটি তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আজকে বিজেপি সরকার, আরএসএস এর বিভিন্ন সংগঠন এবং নানান প্রতিষ্ঠান তারা যেভাবে নির্দিষ্টভাবে বাংলাভাষী মানুষ পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন, আসাম থেকে শুরু করে গুজরাট পর্যন্ত, এই যে পরিকল্পনা নিয়েছে দাগিয়ে দেওয়া, হেনস্থা করা, পুলিশকে ব্যবহার করা, বাংলাদেশি বা রোহিঙ্গা তকমা লাগানো এবং তারপর হচ্ছে তাকে পুশব্যাক করানো, সেটা যখন করতে পারছে না তখন হচ্ছে তাকে ডাউটফুল সিটিজেন হিসেবে আখ্যা দেওয়া বা ডাউটফুল ভোটার হিসেবে করা। এসআইআর বলো, সিএনআরসি বলো, এবং এখন যা হচ্ছে উড়িষ্যায়, দিল্লিতে, হরিয়ানায়, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে, ছত্তিশগড়ে, রাজস্থানে, গুজরাতে, এটা হচ্ছে ওই যে আপ ক্রোনোলজি সমঝিয়ে, যখন সেন্সাস অনেকদিন পরে হচ্ছে, কিন্তু যখন প্রথম সেন্সাস হওয়ার কথা ছিল তখন হোম মিনিস্টার একটা ক্রোনোলজি বুঝিয়ে দিয়েছিলেন। এবং আপনারা জানেন তখন তিনি বাংলাভাষী মানুষকে টার্মাইটস বলেছিলেন, উই পোকা। বামপন্থীরা তখনও প্রতিবাদ করেছিল। তাহলে এই যে আদারিং পিপল নট লাইক আস, এটা কখনো ভাষার নামে, কখনো ধর্মের নামে, কখনো পোশাকের নামে, কখনো খাদ্যের নামে, কখনো জীবন জীবিকার নামে, এটাকে আদারিং বলে, প্রসেস অফ আদারিং। নয়া ফাঁসিবাদী চরিত্র এটা একটা। আমরা দক্ষিণ পন্থার যেখানে যেখানে উত্থান হয়েছে, আমেরিকায় দেখেছি এই অভিবাসনের ব্যাপারে যা বলছে, যেভাবে হাত করা পরিয়ে, দড়ি দিয়ে, শেকল দিয়ে ফেরত পাঠাচ্ছে, এটা শুধু একটা আইনি প্রক্রিয়া নয়, বেআইনি প্রক্রিয়া, এবং তার উপর দাঁড়িয়ে হচ্ছে একটা ইনহিউম্যান ট্রিটমেন্ট। এই আদারিং করতে গিয়ে ঘৃণার চাষ করতে হয় বলে এটা এক রকমের অ্যাপাথেইট, বর্ণ বৈষম্য যেরকম হয়, তখন সেটা শুধু বৈষম্য নয়, এই বৈষম্যের সঙ্গে ঘৃণা, হিংসা, এগুলো সব ইনবিল্ড থাকে। এটা আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে, আমাদের জাতীয় সংহতিকে, আমাদের ঐক্যকে বিনষ্ট করার প্রক্রিয়া। সাংবিধানিক যা কিছু ব্যবস্থা আছে, স্বাধীনতা আন্দোলনের পর থেকে যে উত্তরাধিকার সূত্রে আমরা যা পেয়েছিলাম, আরএসএস বিজেপি সেটাকে ধ্বংস করতে চাইছে। যে একনায়কতন্ত্র, যে স্বৈরতন্ত্র, যে ফাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা করতে চাইছে, এটা তার অংশ। এটা সামান্য একটা হঠাৎ করে কারো মাথায় গজিয়ে গেছে তা নয়। নালে মুখ্যমন্ত্রী বলেন, একটা নির্বাচিত সংবিধান নিয়ে শপথ নিয়েছেন, সাংবিধানিক পজিশনে আছেন, যে বাংলা ভাষা কেউ যদি মাতৃভাষা বলে লেখে তাকে ফরেনার বলে ট্রিট করা হবে। কোথায় ঠিক হয়েছে? উইথ আ মাল্টিলিঙ্গুয়াল স্টেট, বহুভাষিক, নানান জনগোষ্ঠী, নানান জাতি জনজাতি নিয়েই আমাদের দেশ। এখনো পর্যন্ত বিজেপি বলেনি মুখ্যমন্ত্রীকে যে তুমি ক্ষমা চাও, দুঃখ প্রকাশ করো। এটা বিজেপিকে দায়িত্ব নিতে হবে, সে তো চিফ মিনিস্টার বানিয়েছে, আর তাকেও ক্ষমা চাইতে হবে। আর এটা বোঝা যাচ্ছে এটা ক্ষমা চাইতে বলবে না, কারণ এটা পরিকল্পিত আছে। এটা আসামে মুখ্যমন্ত্রী হঠাৎ মাথায় এসেছে তা তো নয়। ছত্তিশগড়ে যারা উদ্বাস্তু পুনর্বাসন করা হয়েছিল, যেটা বারাসাতে কথা বললাম, যাদের একটা বড় অংশের মানুষকে এখানে সবাইকে জায়গা দেওয়া যাবে না বলে
ছত্তিশগড়ে, তৎকালীন মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছিল, ওড়িশায় নিয়ে যাওয়া হয়েছিল, তারা বসবাস করছিলেন, আন্দামানে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে আজকে দাঁড়িয়ে যদি ভাষার নামে তাদের উপরে এই ধরনের নির্দয় আচরণ করা হয়, এবং দেখবেন এটা হিউমিলিয়েশন, শুধু দাগিয়ে দিচ্ছে তা নয়, হিউমিলিয়েশন, যেভাবে পুলিশকে দিয়ে পুলিশের জায়গায় নিয়ে গিয়ে, থানায় নিয়ে গিয়ে অমানবিক আচরণ করছে, এইটা হচ্ছে ওই পলিটিক্যাল প্রজেক্টের অংশ। আর সেখানে ব্যুরোক্র্যাটসদের কাজ ছিল আইন এবং সংবিধান দেখে চালানো। আমাদের রাজ্য সরকার এখানে ফেল করেছে। আমাদের দিল্লিতে রেসিডেন্ট কমিশনার কেন থাকে? প্রথম যখন অভিযোগ এলো কেন বৃন্দা কারাতকে ছুটে যেতে হবে, সিপিএমকে ছুটে যেতে হবে, রেসিডেন্ট কমিশনার কেন সেই সমস্ত রাজ্যে, সব রাজ্যে রেসিডেন্ট কমিশনার থাকে, সেখানে চিফ সেক্রেটারি আদেশ নিয়ে সেখানে কেন টেক আপ করবেন না, হোম মিনিস্ট্রির সঙ্গে কেন টেক আপ করবেন না? হোম মিনিস্ট্রি যখন নির্দেশ দিয়েছে এই ডাউটফুল করার জন্য, এর আগে আপনারা জানেন আমরা বলেছিলাম, তখন আমি এমপি ছিলাম, তখন পাসপোর্ট করার সময় অন্যান্য রাজ্যে, হায়দ্রাবাদের এরকম কেস ছিল যে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সময় যদি সে কলকাতার অ্যাড্রেস দেয়, পৈতৃক বাড়ি কোথায়, পুরনো বাড়ি কোথায়, ওয়েস্ট বেঙ্গলের দেয়, তাহলে তাকে ডাউটফুল করবে। আমরা এটি লড়াই করেছিলাম, পুরোটা বন্ধ করে। আর এখন মহারাষ্ট্রে মতুয়া, এবং এখানে শান্তনু ঠাকুর যেরকম করে, বিজেপি যেরকম বলে, তৃণমূল যেরকম বলে আমরা শেল্টার দেবো, ওরকম কার্ড দিয়েছিল জাতীয় কি বলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আর এটা ভুল বোঝানো হয়েছিল মতুয়াদের যে বাকিদের নিয়ে ঝামেলা হবে, তোমাদের তো আমরা নাগরিকতা দিয়ে দিলাম, আমি কার্ড দিয়ে দিয়েছি, কার্ড দেখালেই হয়ে যাবে। আর যে কার্ড দিয়েছে তাকেও ধরতে পারে। এই পদ্ধতিটা যদি চলে তাহলে এটা হচ্ছে তোমার গিয়ে এসআইআর এর নামে যা করা হচ্ছে, সামারি ইন্টেন্সিভ রিভিশন, বিহারে যা শুরু হয়েছে এবং পরে বলা হচ্ছে বাংলায় তা করা হবে, অন্যান্য রাজ্যে করা হবে, আসলে মার্জিনালাইজ সেকশন, প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষকে ভোটের আঙিনা থেকে সরিয়ে দাও। মমতা মোদী ভোটের আগে গিয়ে বলে যে আমাকে ভোট দিন, তারপরে এমন অবস্থা করবে যাতে এই মানুষ তাদেরকে বলবে দয়া করে আমাকে ভোট দিতে দিন। কোথাও বোমা বন্দুক পিস্তল নিয়ে, কোথাও পুলিশকে দিয়ে শাসিয়ে, মস্তানিকে দিয়ে শাসিয়ে, ওই তামান্না খুন হলে যখন, আর কোথাও ইলেকশন কমিশনকে ব্যবহার করে, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে একটা স্টুজ হিসেবে ব্যবহার করে এই সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে একটা বড় অংশের ভোটারকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই যে 21শে জুলাই তখন তামাশা করবেন, তো 21শে জুলাই সূত্রপাত তো এখানেই হলো। রাইটার্স বিল্ডিংয়ে গিয়েছিলেন মমতা ব্যানার্জি যে ফটো আই কার্ড ইস্যু করতে হবে। তখন থেকে পলিটিক্যাল গেম প্ল্যান জানা ছিল। ফটো আই কার্ড কে ইস্যু করে? রাজ্য সরকার করে, ইলেকশন কমিশন করে। তো তাকে তো ইলেকশন কমিশনে যাওয়ার কথা ছিল। তিনি মহাকরণ দখল করতে গেলেন ফটো আইডেন্টিটি কার্ডের। যখন বলে এসব 21শে জুলাই, তো জানতে হবে তো কেন, কি দাবি ছিল। তারপরে বোমা বন্দুক পিস্তল নিয়ে যা করলেন, মনীশ গুপ্ত রিপোর্ট যা বেরোলো, এবং তারপরে মনীশ গুপ্তকে যেভাবে রিওয়ার্ড করলেন এবং পরে লুকিয়ে রাখলেন, এবং তারপরেও আপনারা জানেন পার্লামেন্টে তিনি বাংলার ভোটার লিস্ট নিয়ে, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট নিয়ে ছুড়ে মেরেছেন স্পিকারের কাছে, যেটাতে বাংলাদেশি ভোটার আছে। আজকে আসামের মুখ্যমন্ত্রী যে কথা বলছে তার সূত্রপাত ছিল মঙ্গলদৈ উপনির্বাচনে উগ্র অসমিয়া জাতীয়তাবাদকে দিয়ে বলানো হয়েছিল যে মঙ্গলদৈ উপনির্বাচন হবে না, কারণ ওখানে বাংলাদেশি ভোটার আছে। সেই একই কথা 25 বছর পরে মমতা ব্যানার্জি বাংলার এমপি হিসেবে পার্লামেন্টে বলেছিলেন। এটা হচ্ছে আরএসএস প্রোগ্রাম, আরএসএস দাবি। ওখানে উগ্র অসমে জাতীয়তাবাদী দিয়ে করা হয়েছিল, এখানে তার তৃণমূলকে দিয়ে শুরু করানো হয়েছিল। ভোট হবে না যতক্ষণ নেই ভোটার লিস্ট শোধরাতে হবে। এবং তারপরে এখন দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি সেই কাজই করছেন। ওনার কোনো মরাল রাইট নেই, নৈতিক অধিকার নেই তৃণমূল কংগ্রেসের। কারণ তিনি যখন বিজেপির সঙ্গে ছিলেন তখন তিনি এই প্রোগ্রামটা শুধু ইমপ্লিমেন্ট করছিলেন, এটাই তিনি দিল্লি থেকে দাবি করেছিলেন। তাহলে এখন এখানে তামাশা করে মিছিল করছেন, গতকাল করেছেন, তো কেন যাচ্ছেন না? এখানে যখন অন্যান্য প্রশ্নে, যখন সিএ প্রশ্নে, ওয়াকাফ প্রশ্নে যখন মিছিল হয়, বলে দিল্লি যাও, বলেন না? তাহলে এখন যে যে রাজ্যে
এই ধরনের কাজ হচ্ছে এবং বিজেপি সরকার যা করছে কেন্দ্রে, উনি সেই সব রাজ্যে যাচ্ছেন না কেন? এমপিদের পাঠাচ্ছেন না কেন? দিল্লি থেকে ধর্ণা দিচ্ছেন না কেন? 100 দিনের কাজের আগে তমাশা করেছিলেন না পিসি ভাইপো মিলে? 26-এর নির্বাচনের আগে তিনি দেখা দিয়েছেন তিনি কত মহান। এর সঙ্গে দাঁড়িয়ে আজকে আমি স্বাগত জানাচ্ছি হাইকোর্টে। আগের দিন আমি বলেছিলাম সায়ন ব্যানার্জি যখন কোর্টে কেস করেছিল নির্বাচিত ছাত্র সংসদ এবং তার সঙ্গে দাঁড়িয়ে দখলদারি, এই যা দক্ষিণ কলকাতা ল কলেজ বা অন্যান্য জায়গায় যা হয়, তৃণমূল যেভাবে মস্তান পুষে রাখে, তৃণমূল ছাত্র পরিষদ কে আর কে কর্মচারী তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখা হয় এবং তারপরে এই গোটা তালুক হিসেবে ব্যবহার করা হয় লুটের। এখনও সব জায়গায় এটাকে পালন করা হয়নি, সব ইউনিয়ন রুমকে লক করা হয়নি, অনেক জায়গায় আন্দোলন সংগ্রাম হচ্ছে, ছাত্ররা মুখ খুলছেন। আজকে হাইকোর্ট বলেছে কেন নির্বাচিত ছাত্র সংসদ হবে না, এ মাসের মধ্যেই সরকারকে জানাতে হবে যে এ ব্যাপারে কি করলেন, কি পদক্ষেপ নিলেন। আমি সেটাকে স্বাগত জানাচ্ছি। এদিকে বাংলাভাষী মানুষের উপর যে নির্যাতন হচ্ছে সেই ব্যাপারেও হাইকোর্ট কগনিজেন্স নিয়েছে কালকে, সেটাকে নির্দেশ দিতে হবে যাতে আমাদের দেশের নাগরিকদেরকে ধর্মের নামে, ভাষার নামে, পোশাকের নামে, খোরাকের নামে যাতে এই ডিসক্রিমিনেশন না করা হয়। সরকার তো শুধু তারিখ পে তারিখ নেয়, আশা করি 2 সপ্তাহের মধ্যে জানাবে, কারণ কোনো পদক্ষেপ তো নেয়নি। এই যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু করার কথা বলা হয়েছে, কি পদক্ষেপ নিয়েছে তার জন্য আগে থেকে পরিকল্পনা করতে হয়। কিন্তু আমরা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি এবং আশা করি হাইকোর্ট এটাকে এবং যে আইনজীবী সায়ন যে কেসটা করেছে শেষ পর্যন্ত দেখে ছাড়বে। শুভেন্দু অধিকারী গতকাল বলছেন যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় রোহিঙ্গা মুসলিমরা রয়েছে, সেই রোহিঙ্গা মুসলিমদের বাদ দিয়ে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ও কোথা থেকে ভেসে উঠলো আবার? মাঝখানে তোমরা কি বলছিলে না যে ওকে শ্রমিক হয়ে গেছে, ওরা পাত্তা পাওয়া যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে কে ঠিক করবে, কার জাতিসত্তা কি, নাগরিকতা কি, দেশ কি, রাজনৈতিক স্বার্থে বলবেন? এই বিজেপি যত রোহিঙ্গা বলে গোটা রোহিঙ্গা পপুলেশন তত নেই, এবং সেখানে মায়ানমারে ওই সব তোমার গিয়ে গন্ডগোলের পরে ওদের উপর আক্রমণের পরে যেভাবে ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় উদ্বাস্তু গিয়েছে। এটা হচ্ছে একটা, এগুলো হয় যেমন হারমাদ বলতো বিজেপি তৃণমূল মিলে, এগুলো হচ্ছে একটা নিক নেম, দেগে দেওয়া। যদি বলে বিভিন্ন রাজ্যে যদি বলা হয় বাঙালি বা বাংলাভাষী তাহলে অনেক হবে, তখন ওই জন্য ওটাকে নিক নেম শব্দ হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট এ ব্যাড নেম। এখন কি আছে তাহলে? কলঙ্কময়, ধর্ষণময়, মদময়, কিছু একটা আছে, অভিষেকময়। শিক্ষাঙ্গনটা শিক্ষাঙ্গন রাখবে না ওরা। সরি, তাহলে গোটা রাজ্যটা কি? তাহলে গোটা দেশের মানুষ দেখছে, গোটা রাজ্যের মানুষ দেখছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোন জায়গায় নিয়ে গিয়েছেন। প্রথমে স্টুডেন্টস ইউনিয়ন চলবে না, বিরোধী কোনো কণ্ঠস্বর চলবে না, গণতান্ত্রিক পরিষদ থাকবে না, আলাপ আলোচনার জায়গা থাকবে না, মস্তানি গুন্ডামি থাকবে। এমন সব তৃণমূলের ছাত্র পরিষদ নেতা তৈরি করেছিলেন, তার মধ্যে কয়েকজন বিজেপি নেতা হয়েছে যারা গণতন্ত্রের ধার ধারে না, শুধু তোলাবাজি জানে। ভর্তি সময় টাকা নিয়ে ভর্তি করা শুরু হয়েছিল, তারপর পরীক্ষা, অ্যাডমিট কার্ড সবকিছুতে
এবং এখন গোটা কলেজ প্রশাসন, যেটা আমরা ডেমোক্রেটাইজ করেছিলাম, নির্বাচিত সিনেট, সিন্ডিকেট, কোর্ট, এক্সিকিউটিভ কাউন্সিল হবে, কলেজ ম্যানেজিং কমিটি হবে, স্কুল ম্যানেজিং কমিটি হবে, সেটা সর্বনাশ করেছেন। যাদেরকে বসিয়েছেন, যারা জগ ছুঁড়ে মারছিল প্রিন্সিপালকে, তারা কারা ছিল? মমতাময় ছিল না? তাহলে মাদ্রাসায়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এমন সব লোককে বসানো হয়েছে, এবং যাদের কাছে নির্দেশ হচ্ছে যে এই দুর্নীতি প্রশাসনকে, যারা দুর্নীতি চক্রকে যারা চালাবে, তাদেরকে মাথায় তুলে রাখতে হবে, যার ফলে প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর কারু কোনো অধিকার নেই। লুটতন্ত্র চলছে কিনা এটা দেখতে হবে। শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছেন, আর কতটা বাজাবেন? 12টার পরে তো আর ঘড়ি কাটা ঘোরে না, আবার তো ঘুরে আবার একে চলে আসে। 21শে জুলাই নিয়ে কলকাতা হাইকোর্ট একটা বিরোধ প্রকাশ করেছে এবং বলেছে যে এখনই জায়গা বদল না হলেও বিকল্প জায়গা কেন নয় সেটা নিয়ে বলেছেন বিচারপতি, এবং কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন যে রাস্তা যাতে সচল থাকে সেই ব্যবস্থা করতে হবে। কলকাতা পুলিশ, যে কোনো দল, যে কোনো সংগঠন, এমনকি যারা গণতন্ত্র রক্ষা করে, মানবাধিকার রক্ষা সংগঠন করে, তারা একটা মিছিল মিটিং করতে হলে হাজারো বিধিনিষেধ করে, অনুমতি দিতে চায় না। আর সেই কলকাতা পুলিশ রাজভবনে যখন ভাইপো অবস্থান করবে, তখন 144 ধারা থেকে আরম্ভ করে নতুন সংহতে কিচ্ছু মানে না। 21শে জুলাইয়ের আগে ওখানে গোটা জায়গায় ম্যারাপ বাঁধার জন্য তারা দাঁড়িয়ে থেকে কোথায় পেচ্ছাপখানা হবে, কোথায় পায়খানা হবে, নেতারা কোথায় কি করবে, সেগুলো সব ব্যবস্থা নেয়। তাহলে হাইকোর্টকে তো এটা দেখতে হবে, সেজন্য আবেদন করা হয়েছে যে সবার জন্য, সংবিধান বলছে, আইন বলছে সবাই সমান। তাহলে ওখানে কেন ভিক্টোরিয়া হাউসটা শুধুমাত্র ভিক্টোরিয়া রানীর জন্য থাকবে রিজার্ভ? ওটা ইংরেজ আমলে ছিল, যখন আমরা দেশ স্বাধীন ছিল না, তখন কিছু জায়গা গোরাদের জন্য সীমাবদ্ধ ছিল, সেখানে ইন্ডিয়ানসরা অ্যালাউড ছিল না, ব্ল্যাকরা অ্যালাউড ছিল না। তারপর স্বাধীনতা মানে তো সবাই সমান, আইনের চোখে সবাই সমান। সেটা কলকাতা, এটা এই অবজারভেশন থেকে এটা তো পরিষ্কার হলো যে কলকাতা পুলিশ আইনের সমান দৃষ্টিতে দেখে না। আমরা সমাবেশ হোক না, এটা চাই না, তো যেখানে হবে সেখানে সবার সুযোগ থাকবে। আর যখনই অনুমতি দেওয়া হয় না, একটা ধর্মতলায় আমরা যদি একটা মিছিল করি, তাহলে বলবে যে ট্রাফিকের ব্যাপার আছে, যানবাহনের ব্যাপার আছে, আর ওখানে পুলিশ সব ব্যারিকেড দিয়ে লাগিয়ে দিয়ে যানবাহন দুদিন ধরে বন্ধ করে দেয়, একটা ফ্ল্যাঙ্ক তো পুরো বন্ধই রেখে দেয়। তাই এই প্রশ্ন উঠবে না? এটা তো যথার্থ প্রশ্ন। তাহলে হয় এটা বন্ধ করতে হবে, বিকল্প ব্যবস্থা করতে হবে, আর তা নাহলে অন্য কারো ক্ষেত্রে তুই বলতে হবে না ট্রাফিকের অবস্থা আছে, যানবাহনের অবস্থা আছে, অব্যবস্থা আছে। এবার শাসক দল, তাকে বেশি দায়িত্বশীল হতে হয়, তার সবচেয়ে বেশি দায়িত্বহীন। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা চিকিৎসকদের অনুষ্ঠানে গিয়ে কার্যত হতাশা প্রকাশ করেছেন এবং বলেছেন যে প্রেসক্রিপশন দেখে মনে হয় যে তারা ফার্মাকোলজি পড়েননি। রাজ্যের মানে স্বাস্থ্যের ব্যবস্থার এই পূর্ণ অবস্থা কেন? তাই তো প্রিসাইড ওভার করছে ওগুলো, তো দিস এন্টায়ার সিস্টেম ইজ বিং প্রিসাইডেড ওভার বাই দেম। আর তাহলে বোঝা যাচ্ছে স্বাস্থ্য প্রশাসক নামে আছে, কিন্তু ছোট জগন্নাথ। যে কোনো হাসপাতালে গিয়ে দেখবে, আমি যেটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বললাম, সেখানে কোনো এই রকমের তৃণমূলের কোনো একটা তোলাবাজ নেতা, সে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের উপরে মাথায় বসে আছে। তবে তো আরজি করার মতো কাণ্ড হয়, আর তবেই তো সেই অপরাধীকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জিকে সক্রিয় হতে হয়, পুলিশ কমিশনারকে দিয়ে করতে হয়। গোটা শিক্ষা ব্যবস্থা যখন বলছি ভেঙে পড়েছে, তাতে স্বাস্থ্য শিক্ষাও তার সঙ্গে অঙ্গীকার, আইন শিক্ষাও তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। পাঠ্য বইতে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে মোগলরা ছিল নিষ্ঠুর। কোথাও কি আবার বৈদিকীকরণের চেষ্টা করা হচ্ছে? বৈদিকীকরণ অনেক আগেই হয়েছে, এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সিলেবাসকে বইয়ের সিলেবাসে নিয়ে আসছে, যাতে ভবিষ্যতে কেউ আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিটাকে যা লিখছে, যা মিথ্যাচার করছে, সেটা যাতে অন্য কোনোভাবে কোনো স্রোত যাতে না থাকে। তারা দেখলেন না, সুপ্রিম কোর্ট বলল, ওই যে তোমাকে অশোকা ইউনিভার্সিটির অধ্যাপককে কেস দিয়েছিল না, বললো আপনাদের ডিকশনারি লাগবে, তখন ডিকশনারি আছে বলে বিজেপি পুরো ডিকশনারি পাল্টে দিয়ে চাইছে, হিস্ট্রিটাই পাল্টে দিয়েছে। যখন বাজপেয়ী সরকার এসেছিল NDA 1-এ, যখন মমতা তার সঙ্গে ছিলেন, বামপন্থীরা তখন থেকে বলছে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে,
ফাঁসিবাদী কায়দায় রাজত্ব কায়েম করতে হলে ইতিহাসকে বিকৃত করতে হয়। সেই ইতিহাস বিকৃত হয়েছে এবং তাকে এখন শিশু মনের মধ্যে এগুলো ঢোকানো হচ্ছে। মোগল ভালো কি খারাপ সেই ডিবেট আমরা যাচ্ছি না। তো যখন আমরা বলছি আমাদের জেব খালি হয়ে যাচ্ছে, ওরা তখন অরঙ্গজেব দেখাচ্ছে। হ্যাঁ, যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন দেখা যেত সবসময় রাস্তায় নামতেন বিরোধী, সবসময় তারা রাস্তায় নামতেন যে রাস্তাঘাট ভাঙাচোরা রয়েছে বিরোধীদের তরফে, কিন্তু এখন দেখা যাচ্ছে এতটাই রাস্তার অবস্থা খারাপ যে হাইকোর্টকে বলতে হচ্ছে যে 2 সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক না হলে গোটা রাজ্য জুড়ে স্থানীয় দাবি নিয়ে আন্দোলন চলছে। শুধু আমরা নয়, তোমরা দেখেছি স্কুলের পড়ুয়ারা পর্যন্ত রাস্তা অবরোধ করছে, নেমে পড়েছে। তো কলকাতা শহরের রাস্তাগুলোর কি অবস্থা দেখো। মফস্বলে তো কোনটা যে সড়ক আর কোনটা যে নরক এই তফাৎটা বোঝা যাচ্ছে না। সবাই নরকের কথা বলেছি, দেশটাকে তো নরক করছে ওরা ভাষাকে নিয়ে। তাহলে হচ্ছে তোমার গিয়ে মমতা ব্যানার্জি পথশ্রী বলে একটা ঘোষণা করেছিল না, তোমরা লেখো না, কেন লেখো না? বিজ্ঞাপন দেয় না বলে। তো আসলে তো এটা হতশ্রী। পথঘাটের অবস্থা হচ্ছে হতশ্রী অবস্থা। উনি বিজ্ঞাপন দিয়ে সাইনবোর্ড লাগিয়ে ওটাকে পথশ্রী করে দিলেন, নিজের ছবি লাগিয়ে দিয়ে। রাস্তাগুলো বিজ্ঞাপন রাস্তাঘাট খরচা না করে পথশ্রী নাম করে নিজের মুখ দিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। কারোর চেহারা নিয়ে কটাক্ষ করতে নেই, কিন্তু রাস্তাগুলোর চেহারা কি হয়েছে তাতে বোঝা যাবে তৃণমূল সরকারের মুখের অবস্থা কি। বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে গতকাল আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন সভা করে। প্রশ্ন ঘোষণা না প্রশ্ন? কত কি দেখতে হয়, কত কি দেখতে হয়। আমি বললাম না, তোমরা কেউ দেখলে না? তাই বললাম দেউচাপাচে আমি দেখলাম অভিষেক ব্যানার্জি কিরম বেনামে ফ্রন্ট কোম্পানি খুলে টাকার 2 নম্বরই করে দিয়ে সাইন মাফিয়া আর হচ্ছে পাথর মাফিয়াদের দিয়ে কিভাবে দখল করছে দেউচাপাচামি নিয়ে। ওটা দেখলে না? মমতা ব্যানার্জি অভিষেক মিছিল করলে ওটা দেখলে। আচ্ছা, রাস্তায় কেন নামে লোকে? প্রতিবাদ করতে নামে। উনি রাস্তায় নামলে আপত্তি করেন, প্রতিবাদ করতে বারণ করেন, বন্ধ করবে না, স্ট্রাইক করবে না, পোস্টার লাগাবে না, ধর্মঘট করবে না, কিন্তু করতে হয়। এটা স্বীকার করুন। আর 2 হচ্ছে সরকারের কাছে আর অনেক ইনস্ট্রুমেন্ট থাকে, প্রশাসনের কাছে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট থাকে। তাহলে উনি মুখ্যমন্ত্রী, উনি বিরোধী নেত্রী না। কদিন আগে বিধানসভা বৈঠক হয়েছিল, তাহলে উনি কেন একটা রেজলিউশন নিয়ে আসলেন না যে গোটা দেশে বাংলাভাষী মানুষকে দেগে দিয়ে অমানবিক ব্যবহার করে পুশব্যাক করা হচ্ছে বা জেল দেওয়া হচ্ছে বা ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, প্রচেষ্টা চালানো হচ্ছে, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে? প্রস্তাব করতে পারতেন তো, ওটা তো অ্যাসেম্বলি ওনার হাতে আছে, আমরা তো নেই। যারা থাকে না তারা রাস্তায় নামে। বিচারক কি রাস্তায় নামেন? কারণ তিনি তো বিচারক আসলে বসে আছেন, সেখান থেকে তিনি তো অবজারভেশন দিতে পারছেন, রায় দিতে পারছেন। ভয়েসলেস, পাওয়ারলেস, তাকে তার আওয়াজ শোনার জন্য রাস্তায় নামতে হয়। উনি তো জোর গেলা প্রতিদিন নবান্ন থেকে শোনাচ্ছেন সবাইকে। এই রাস্তায় না নেমে যদি নবান্নতে প্রেস কনফারেন্স করে তুমি ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে খবর ছাপতে পরের দিন বা দেখাতে, তাহলে এটা তামাশা। আমরা সিএনআরসির সময় দেখেছিলাম উনি একদিন নেমেছিলেন না, কে চিচি করেছিলেন না। আর অন্যরা যখন রাস্তায় নেমে তাকে জেল দিয়েছেন, কেস দিয়েছেন, এখনো মিথ্যা মামলা চলছে, অনেকগুলো অ্যারেস্ট করেছেন। উনি যখন করোনার সময় রাস্তায় নেমে গোল গোল দাগ করছিলেন, তার অধিকার ছিল, দাগ করছিলেন। আর বিমান বসু আমরা সবাই জমি মিলে বলেছিলাম যে ফ্রিতে ভ্যাকসিন দাও, চিকিৎসার ব্যবস্থা উন্নত করো, রেশন দাও, যাদের আয় নেই তাদেরকে ভাতা দাও, তখন তাদের নামে মিথ্যা মামলা করেছিলেন। তাহলে মানুষের অধিকার কাটছেন আর নাটক করে দেখাচ্ছেন আমি অধিকার কারার বিরুদ্ধে রাস্তায় নামছি। মাঝে মাঝে প্রধানমন্ত্রী নামের বিভিন্ন রাজ্যে গেলে, আরে সে ক্ষমতায় আছে, তার ক্ষমতাকে প্রয়োগ করতে হয়, তার কাছে কনস্টিটিউশনালি যে ইনস্ট্রুমেন্টসগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করতে হয়।
আগামীকাল দুর্গাপুরের প্রধানমন্ত্রী আসছেন, সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, সেই সঙ্গে সভাও করবেন। মমতা এবং মোদীর মধ্যে কোনো তফাৎ আছে এই ব্যাপারে? সরকারি খরচায় আসবেন, রাজনৈতিক বক্তৃতা করবেন, সরকারি ব্যবস্থাপনায় বাকি সবকিছু হবে। এবং 26 নির্বাচনের আগে প্রায় মাসে 2 বার করে আসবেন, কারণ এখানকার বিজেপি নেতাদের লোকে বিশ্বাস করছে না, তাদের কথা শুনছে না, তাদের সবাই ভিড় জমাচ্ছে না, ওরা নিজেদের মধ্যে কুস্তাকুস্তি করছে। ওই জন্য এখন তাদেরকে আসতে হচ্ছে, অনেকটা গার্জেন কলের মতো। ছাত্র ফেল করলে অভিভাবককে ডাকতে হয়। এত ইস্যু রয়েছে, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, বিভিন্ন ইস্যু রয়েছে। সেই জায়গায় গিয়ে আগামী যে নির্বাচন 2024, বিরোধীরা কি কোথাও গিয়ে বাজিমাত করতে হবে? মানে ভোট কি প্রথমত একটা বাজিমাত শব্দটা আমি ঠিক বিশ্বাস করি না, কারণ ওটা কোনো জুয়া নয়। অবশ্য ভোটটা কিরম জুয়ায় পরিণত করেছে বিজেপি তৃণমূল, সেটাকে বাজি ধরা হচ্ছে। কিন্তু আসলে রাজ্যটাকে বাঁচাতে হবে, রাজ্যের মানুষকে বাঁচাতে হবে। রাজ্যের শিল্প, কৃষি, কল কারখানা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পরিবহন, এগুলোকে বাঁচাতে হবে। এবং সেটা করতে হলে সেই বিষয়গুলো নিয়ে আরো বেশি আলাপ আলোচনা করতে হবে, কথাবার্তা বলতে হবে, দাবি তুলতে হবে। দেখবে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলগুলো তারা মানুষের এই দৈনন্দিন বিষয়গুলো নিয়ে কিছুতেই কথাবার্তা বলতে দিচ্ছে না। এই যে কদিন আগে ধর্মঘট হলো, এই মানুষের 8 ঘন্টা কাজকে যেতে 12 ঘন্টা না করে দেয়, তার জন্যই তো। কিন্তু বিজেপি তৃণমূল এক জায়গায় দাঁড়িয়ে গেল, গিয়ে কোথাও দাঁড়ানোর দরকার ছিল না। তৃণমূল গিয়ে বিজেপির পক্ষে ওকালতি করতে আরম্ভ করে দিল, রাস্তায় নেমে গেল, পুলিশকে দিল। তাহলে আসলে 26-এ যত নির্বাচন এগিয়ে আসবে তত বেশি একদিকে মানুষের কথা, মানুষের দাবির কথা, এবং সেটা উচ্চারণ করতে গেলে মানুষের ঐক্যের কথা, সংহতির কথা, শান্তির কথা বলতে হবে। আর অন্যদিকে যারা মুনাফা কী করে বাড়ে, লুট কী করে বাড়ে, তার জন্য কতটা মানুষকে ভাগ করা যায়, তার জন্য কতটা দাঙ্গা হাঙ্গামা পরিবেশ, খুনোখুনি পরিবেশ তৈরি করা যায়, সেদিকে প্রয়াস করবে। এবার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন দিকটা বেছে নেবে। কয়েকদিন আগে গিরিরাজ সিং বলেছিলেন যে বিহারকে বাংলা হতে দেবো না, কিন্তু আজকে দেখা যাচ্ছে পাটনার একটি হাসপাতালে যেভাবে পুলিশ চলেছে হারিয়ে করার মতো দৃশ্য। আচ্ছা, এটা বিহারে হতে পারে, উত্তরপ্রদেশে হতে পারে, বাংলা হতে পারে, এগুলো বলার মানে কি? এটা হচ্ছে আগে বলা হতো যে বাংলাকে বিহার হতে দেবো না। এখন বাংলার এত অধঃপতন হয়েছে যে বিহার থেকে বলছে যে আমরা বিহার হতে দেবো না, কিন্তু বিহার বিহারই থাকবে, বাংলা বাংলাই থাকবে। কিন্তু তাদের শাসক দলগুলো, সেই জনতা দল ইউ বিজেপির সরকার হোক আর এখানে তৃণমূলের সরকার হোক, তারা যেভাবে ক্ষমতার অপব্যবহার করছে এবং আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে তার পরিণতি এটা ঘটছে। এখানে যেরকম অপরাধ হয় উত্তরপ্রদেশে কিছু অপরাধ কম হচ্ছে, কিন্তু বিজেপি মার্কার চ্যানেলগুলো দেখবে যে তোমার গিয়ে বেঙ্গলে হচ্ছে বলে প্রচার করে, আর তৃণমূল মার্কা চ্যানেলগুলো দেখবে উড়িষ্যায় এটা হচ্ছে, বিহারে হচ্ছে, এটা বলে। এটা ভারত পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য। ওগুলো খবর নয়, ওগুলো ভাড়া খাটা আর কি। দেখা যায় ডিবিসি জল ছাড়লে অর্ধেক গ্রাম ভেসে যায়, ঘাটালের মতন অবস্থা। রাজ্য ডিবিসিকে চিঠি দিচ্ছে, প্রত্যেকবার এরকম হয়। কিন্তু আগেরবার আমি বলেছিলাম, তার আগেরবারও বলেছিলাম, ডিবিসির আইনটা একটু পড়ে নিলে দেখবে ডিবিসি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের একটা যৌথ প্রক্রিয়া, এবং সেখানে দাঁড়িয়ে পরিচালনাতে রাজ্য সরকারের প্রতিনিধি আছে। এখন ঝাড়খণ্ড যেহেতু এর মধ্যে আছে, ঝাড়খণ্ডেরও আছে, যেমন বিহার ছিল, বিহার ছিল। তাহলে ডিবিসি পরিচালনার ক্ষেত্রে কেন এই স্পিরিট অফ কোঅপারেশন থাকে না, এবং স্টেট গভর্নমেন্টের যারা প্রতিনিধি আছে তারা কেন আগাম এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেয় না? কারণ চোর পালালে প্রত্যেকবারে বুদ্ধি বাড়ে, আর প্রত্যেকবারই চোর পালায়। আমাদের বর্ধমান, হুগলি, মেদিনীপুর, 2 মেদিনীপুর একটা বিস্তীর্ণ এলাকা এটার জন্য অসুবিধায় পড়ে এবং পড়ছে। যখন কৃষকের জলের দরকার হয়, হাহাকার হয়, তখন জল পায় না। আসলে এই সমস্ত ভ্যালি কর্পোরেশনগুলো করা হয়েছিল কারণ যাতে শুখা মৌসুমে জল দেওয়া যায়, বাকি জলটাকে বিদ্যুৎ তৈরি করার জন্য ব্যবহার করা যায়, সেচের জন্য যেমন ব্যবহার হবে তেমনি বন্যা নিয়ন্ত্রণ হবে। এটা মেঘনাথ সাহা তখনই বলেছিলেন যখন ডিবিসি তৈরি হয়েছিল নেহরুর আমলে, যে যেভাবে করা হয়েছে তাতে বিপদ বাড়বে। নির্বাচন কমিশনের বিহার মডেলকে মুখ্যমন্ত্রী সাথে একবার বলছেন যে
এবার দিল্লি দখল করবো এবং গতকাল আপনাদের যে আলোচনা করেছেন কংগ্রেস প্রসঙ্গে কিছুটা নীরব ছিল, এক্ষেত্রে কি আবার নতুন করে ইন্ডিয়া জোটের মুখ হতে চাইছেন বা বিরোধী যে জোট তার মুখ হতে চাইছেন? মুখ হতে চাই না, কিন্তু মুখর হয়েছেন তিনি। কিন্তু কদিন আগে বিহারে ইন্ডিয়া ব্লকের লোকেরা মিলে যখন ধর্মঘট করছিল যৌথভাবে, মমতা নিধন তার পুলিশ দিয়ে বিজেপির বিরুদ্ধে ডাকা ধর্মঘটকে ভাঙছিলেন। তো তিনি মুখ ফেরাবেন না মুখ হবেন সেটা তার কর্মকাণ্ড দিয়ে বোঝা যাবে, শুধু মুখরপনা দিয়ে তো নয়। মূর্খামি করেছেন। গোটা দেশের মানুষ যখন এককাট্টা হয়ে বিজেপির নীতির বিরুদ্ধে লড়ছে, তখন তিনি তার দখলদারি রক্ষার জন্য তিনি দেখিয়ে দিচ্ছেন তিনি বিজেপির দালাল, তার সরকার এবং তার প্রশাসন। তা নাহলে মাজিদুর রহমানকে ওই পুলিশের অধস্তর কর্মচারী চড় মারতে পারে না। তাহলে কোন পক্ষে সরকার এবং প্রশাসন তো বোঝা গেছে। উনি কি বললেন না বললেন তো কি এসে যায়, তার আচরণ তো প্রমাণ। গোটা দেশের সবাই বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মঘটে সামিল হলো, কেন তৃণমূল হলো না? তৃণমূলের লোকেরা প্রশ্ন করা উচিত নিজেদের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে, এর প্রতিবাদে তৃণমূলের মালদা জেলার সভাপতি বলছেন বিজেপি নেতা কর্মীদের হাত কেটে দেওয়ার নিদান দিচ্ছেন। যেটা বিজেপি বলছে এটা ওরাও বলছে। যেমন সাম্প্রদায়িক উত্তেজনা তো এইভাবেই হয়নি? ভোটের আগে করে না, গরম গরম বক্তৃতা করে দাদা দিদি মেলে, আসলে এই ভাগাভাগিটা করতে চায়। তাহলে আসামে দাঁড়িয়ে বাঙালি বিদ্বেষ তৈরি করবে, আর বাংলায় দাঁড়িয়ে অসমীয়া বিদ্বেষ তৈরি করতে হবে। এখানে বামপন্থী আর দক্ষিণপন্থীর মধ্যে তফাৎ, এর কোনো নতুন কথা নয়। এই বিভাজনের তো বিরুদ্ধে আমরা। তাহলে বিজেপি একটা বিভাজনের ব্যবস্থা করছে, এটা আমি বললাম আদারিং। এবার তৃণমূল কি করবে? তার রাজনৈতিক অবস্থান থেকে স্পষ্ট হবে তার ভূমিকা কি হবে। ওটাকে সাপ্লিমেন্ট করা, কমপ্লিমেন্ট করা, না তার বিরুদ্ধে দাঁড়ানো। এই কথা বলা মানে হচ্ছে ওই প্রয়াসকে কমপ্লিমেন্ট করা, সাপ্লিমেন্ট করা, সহায়ক ভূমিকা পালন করা। বিরোধী দলনেতা বলছেন ভয়াবহ হবে। প্রথম হবে যারা বলেছিল ওই সিএনআরসির নাম করে, যেটা মুসলমানদের জন্য হবে। কিন্তু বিহারে দেখা গেছে সামারি ইন্টেন্সিভ রিভিশন মানে তোমাকেও, ওকেও, আমাকে কম। কারণ 2003-এর ভোটের আগে যারা ভোট দিয়েছে তারা নয়, 2003-এর পরে যারা ভোট দিয়েছে মানে ইয়াঙ্গার জেনারেশন, তাদেরকে ডাউটফুল করা হচ্ছে প্রথমে। দুই হচ্ছে এই সব ক্ষেত্রে অনার্স ছিল আগে, যে কোনো ডেমোক্রেসি স্টেটে তাই হয়, সরকারের দায়িত্ব প্রমাণ সাক্ষ্য প্রমাণ জোগাড় করা। বিজেপি সরকারে সেটা করেছে, সব ক্ষেত্রে অনার্সটা মানুষ হাতে দিচ্ছে। আপনি আধার কার্ড তৈরি করুন, আধার টেলিফোনের সঙ্গে লিঙ্ক করুন, ব্যাংকের সঙ্গে ওটাকে লিঙ্ক করুন, প্যানের সঙ্গে ওটাকে লিঙ্ক করুন, এত সব করার পরে বলেছে তাও তুমি ডাউটফুল। তাই তো সরকার তো এগুলোকে এক জায়গায় নিয়ে আসতে পারে। এই যে কাগজে দেখছিলাম যত মৃত মানুষ আছে তাদের ভোটার লিস্টের নাম আছে। তো ইলেকশন কমিশনের কাজ তো ছিল মৃত মানুষের ভোটার তালিকা থেকে শুরু হয়েছে, এখান থেকে নাম বাদ দেওয়া। তার বদলে ও যারা বেঁচে আছে যে মানুষ, তাকে বলছে তুমি মরে গেছো না বেঁচে আছো তার সার্টিফিকেট জোগাড় করে দাও। তা ভয়াবহতা বুঝাচ্ছে। এবং এখানে সবাই, রাহাত ইন্দোরির একটা কবিতা ছিল, তার বাংলা অনুবাদ ছিল, যদি আগুন লাগে তাহলে এ পাড়ায় শুধু কি আমার বাড়ি আছে, সব বাড়ি সেই আগুনের আওতায় চলে আসবে যদি আগুন ছড়ায়। এসআইআর সেই কথাটাই বলছে। বিরোধী দলনেতা বলছেন ভোট প্রক্রিয়া শুধু রাজ্য সরকারি কর্মী নয়, কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও সামিল করতে হবে। এটা হলে কি ভালো কিছু হবে যদি কেন্দ্রীয় সরকারি কর্মীরা থাকে? আচ্ছা, এই রাজ্যে ভোট লুট করার যে কাজকর্ম শুরু হয়েছিল মুকুল রায় আর শুভেন্দু মিলে করেছিল মমতার হয়ে, তার কথা আমি উত্তর দেবো কেন? তার জন্য ক্ষমা চাইছে? সে প্রথমে বলুক যে তৃণমূলের ঝান্ডা নিয়ে আমি যা যা করেছি গণতন্ত্র বিরোধী কাজ, সেটা অন্যায় করেছি, আগেটা বলতে হয়। ঠিক আছে, ধন্যবাদ। না, ওরা প্রশ্নটা দিয়ে বোঝা যাচ্ছে তা এন্ড হয়ে গেছে। बोलो, हम तो ऐसा नहीं बोला कि बंगला पहले ममता दीदी ने आस्ते।
कल ममता दीदी ने जो कहा था कि बंगाली को रोहिंग्या कहते हो, साथ में उन्होंने कहा कि बिहार में 30.5 लाख मतदाताओं का नाम हटा दिया गया। इसी प्रयास को बंगाल में करने के लिए कोशिश किया जा रहा है, पर हम इसके खिलाफ लड़ेंगे, ईद जीत तक लड़ेंगे। क्या कहेंगे? पहले तो आप पत्रकार हो, आप किसी का भाई भतीजा मत बनो। तो मुख्यमंत्री बोली ऐसा बोलो, दीदी क्यों बोले? तुम तो उनके भाई नहीं हो। जितना भाई बनता है, लेकिन भतीजा तो एक मात्र एक ही रहेगा। और दूसरी बात यह है कि वो ये तमाशा कर रहे हैं। मुख्यमंत्री के रूप में उनके कुछ अधिकार है, लोगों ने वो अधिकार दिया है जैसे भी हो। तो विधानसभा जब बैठक हुआ तब क्यों नहीं वो स्पेशल एक रेजोल्यूशन ले आए, ताकि ये वार्ता देश के सरकार को और अन्य राज्य सरकार को भी देना है। जुलूस कौन करते हैं? जिसके पास कोई अधिकार नहीं है वो सड़क पे आते हैं, आवाज उठाते हैं, बुलंद करते हैं। लेकिन उनके पास तो विधानसभा है। वो तो ये बात 99 में बैठ के भी बोल सकती थी। दरअसल 26 के चुनाव से पहले वो ये विभाजन कर रही है। और दूसरी बात है, बीजेपी जहां धर्म के नाम पर भाषा कर रहा है, ममता बनर्जी उसको और भी ज्यादा भाषा के नाम पर उसको करना चाह रही है। तो बीजेपी और तृणमूल दोनों मिलकर के इसको 4 स्क्वायर बोलते हैं। पहले ही बोला है, सिगरेट का 4 स्क्वायर होता था आगे, तो वर्टिकली एंड हॉरिजॉन्टली इनको 4 टुकड़े में बांटना चाह रहे हैं। हम उसके विरोध में हैं। लेकिन एक प्रांत के लोग दूसरे प्रांत में जाते हैं। कल वो ये भी बहुत खतरनाक बात कहे हैं, इतने लोग बिहारी काम करता है यहाँ में, पहले वो बोल दिए। ये निशानदेही कर रही है। जो काम आसाम के मुख्यमंत्री कर रहे हैं, ममता बनर्जी वही बात कर रही है, सिर्फ भाषा अलग है। वो असमिया भाषा के नाम पर कर रहे हैं, ये बांग्ला भाषा के नाम पर कर रहे हैं। मुख्यमंत्री जाकर के भाटपारा में, काकीनाडा में बोली नहीं थी, यहां रहोगे तो यहां की भाषा बोलना पड़ेगा। ये सब लोग एक ही है। बांग्ला में बोलता है एक ग्वालेर गुरु। ये देश बहुभाषिक है, ये सबको समझना पड़ेगा। और हर भाषा की मर्यादा है। और कलकत्ता जैसे, दिल्ली जैसे, मुंबई जैसे जो कॉस्मोपॉलिटन शहर है, मेट्रोपॉलिटन सिटीज है, उसमें हर एक भाषा के लोग रहते हैं। लेकिन कोई भी राज्य में अगर यह कहा जाए दूसरे भाषा में अगर आप बात करोगे तो आप देश के नागरिक नहीं हो, वो अन्याय है। वो चाहे असम के मुख्यमंत्री बोले या बंगाल के मुख्यमंत्री बोले या और कोई भी बोले। तो आज दक्षिण पंथा का जो उत्थान हुआ है, वो भाषा के नाम पर, धर्म के नाम पर, पेशा के नाम पर, पोशाक के नाम पर, खुराक के नाम पर लोगों को बांट रहे हैं। ममता बनर्जी भी उसी में शामिल है। वरना उनको चाहिए था असेंबली में एक रेजोल्यूशन ला करके इसका विरोध करना और उनके चीफ सेक्रेटरी को, हर स्टेट के चीफ सेक्रेटरी को बोलना और रेसिडेंट कमिश्नर को दिल्ली में एक्टिवेट करना कि हर स्टेट के जो रेसिडेंट कमिश्नर्स हैं उनको ये वार्ता देना। जब काम जिसको लगता है, आप ये काम नहीं कर सकते, वो मुख्यमंत्री कर सकती हैं, लेकिन वो अपना काम नहीं कर रही हैं। नहीं कर रही है सिर्फ नहीं, आसाम का जो उत्तम राजवंशी को जो नोटिस दिया गया आसाम के करीमपुर ट्राइब्यूनल से, मैं पहले भी कहा हूं, तो वो बंगाल के पुलिस उसको सर्व किया दिसंबर महीना में। ममता जी पुलिस मंत्री हैं, तो दिसंबर से अब तक चुप क्यों थी, खामोश क्यों थी? कल वो बताई है कि फरवरी में एक निर्देश आया है बांग्ला भाषा के बारे में, तो फरवरी से जुलाई महीने तक वो क्या कर रही थी? वसूली का पैसा समेट रही थी। और कल ये भी बोली है कि हमें अगर डिस्टर्ब नहीं करते हो, मतलब ममता और ममता के भतीजा को अगर लूटने का, चोरी करने का, धांधली करने का रियायत जैसे बीजेपी देते आया है, वैसे मानो क्या बोले वो, उसके ऐसे समझो आप। कल प्रधानमंत्री मोदी जी देखा जा रहा है कि यहाँ आएंगे बंगाल में और जनसभा को संबोधित करेंगे, कैसे देख रहे हैं आप? पहले से देख रहे हो, पहले वो आए तब ना हम देखेंगे, पहले वो बोले तब ना हम बोलेंगे। हाँ, कल की बात कल करो, आज से ढिढोरा मत पीटो। फिर भी क्या ये मैं तो बोल दिया, क्या ये उनका साफ बात बोल दिया मैं। आप प्रचार में शामिल हो, मैं नहीं हूं। उत्तर प्रदेश থেকে ভক্তদের আসা একটা বাস রাজ্য প্রশাসন আটকে দিয়েছিল, বিজেপি এখানে সমাবেশ করছে, এটা বদলা দিচ্ছে না।
এটা 26-এর নির্বাচন পর্যন্ত এটা করবে এবং তোমরা এটা খবর করবে, একে আটকাবে, ওকে আটকাবে, কেউ আটকাবে না, WWF এটা। তারপরে এখানে এটা বলেছে, আর গোটা দেশে বলবে দেখো হিন্দু তীর্থযাত্রীদের আসতে দিচ্ছে না, তাহলে তো বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই হবে, বুঝে যাচ্ছে? এসব পুরনো খেলোয়াড় একটা নতুন হতে পারে। एनसीईआरटी की क्लास 8 की टेक्स्ट बुक में देखा जा रहा है कि मुगल हिस्ट्री में थोड़ी चेंजेस की गई है और भी आलोचनात्मक तरीके से उसको पेश किया गया है। क्या है? एक तो इतिहास को बदला जा रहा है। जब वाजपेयी जी प्रधानमंत्री हुए थे, ममता बनर्जी जी उसके मंत्रिसभा में शामिल हुई थी, तब से सीपीआईएम ये कह रही है, उस वक्त के हिस्ट्री कांग्रेस ये कही थी कि रिसर्च को और शिक्षा के जो प्रतिष्ठान हैं और खास करके इतिहास को तोड़ा मरोड़ा जा रहा है। आरएसएस का ये काम है। मैं कोई मुगल नहीं हूं, लेकिन जो दक्षिणपंथी का जब उत्थान होता है, वो जब वर्तमान के समस्या का हल नहीं ढूंढ पाते हैं तो वो इतिहास में आश्रय लेते हैं। और तब नेहरू जी क्या किए थे, बाबर क्या किया था, मुगल क्या किया था, उस जगह जाते हैं। जो रजत पसंद ताकत होते हैं, जो प्रतिज्ञा ताकत होते हैं, वो अतीत मुखी होते हैं, और जो वामपंथी होते हैं, जो प्रगतिवादी होते हैं, वो भविष्यमुखी होते हैं। जब देश का भविष्य निर्माण बीजेपी नहीं कर पा रही है तो उसको अतीत की तरफ जाना पड़ रहा है। एक लास्ट क्वेश्चन, और जो स्टूडेंट यूनियन इलेक्शन को देखते हुए अदालत ने 2 सप्ताह का समय दिया है कि अपना स्टैंड राज्य सरकार इसके ऊपर बताए, क्या कहते हैं? बताए, मैं इससे पहले दिन प्रेस कॉन्फ्रेंस में कहा था, एडवोकेट सायन बनर्जी जो केस किए थे कि लोकतांत्रिक परंपरा को नष्ट किया गया है कैंपस के अंदर, कॉलेज और विश्वविद्यालय में गुंडाराज करने के लिए विद्यार्थियों को उनका जो लोकतांत्रिक अधिकार है उससे महरूम किया गया है। और हम ये चाहते हैं कि डेमोक्रेटिक स्पेस कैंपस में लौट कर आए, नहीं तो फिर ये लॉ कॉलेज कैसा हादसा हुआ, आरजीकर कैसे कांड हुआ, वो होते रहेगा, क्योंकि एक तो वो थ्रेट कल्चर और गुंडा बदमाश को देकर के, लुटेरों को देकर के यहाँ पे किया जा रहा है। वाम मोर्चा के समय पर हम स्कूल, कॉलेज, मदरसा के मैनेजिंग कमेटी, उसके साथ बोर्ड और यूनिवर्सिटी, उसके एग्जीक्यूटिव काउंसिल, सिंडिकेट, सेनेट, ये इलेक्टेड किए थे। ममता बनर्जी आकर के ये सब इलेक्शन बंद कर दिए, सिर्फ स्टूडेंट्स यूनियन नहीं। आज जब डेमोक्रेटिक स्पेस नहीं होता है, लोकतांत्रिक अधिकार नहीं होता है, तो जो मानव अधिकार है उसको छीन लिया जाता है। इसलिए सायन बनर्जी ये कोर्ट में केस किए थे, सरकार को टाइम दिया गया था, आज फिर 2 हफ्ते का टाइम दिया गया है कि पहले कहा गया था जितने स्टूडेंट्स यूनियन गैर कानूनी रूप में चल रहे हैं उसमें तालाबंदी किया जाए। बल्कि इसके बाद तो अपील करना पड़ेगा, जो प्रिंसिपल्स, जो वाइस चांसलर्स इस गैर कानूनी बंदोबस्त को मदद दे रहे हैं, स्टूडेंट्स यूनियन के फंड को उन लोगों के हाथ में दे रहे हैं, उसके ऊपर भी पाबंदी लगाई जाए, उनको उनके खिलाफ भी एक्शन लिया जाए। और 2 हफ्ते के अंदर सरकार को बताना पड़ेगा, जो आरजीकर के बाद वो कही थे कि स्टूडेंट्स यूनियन के इलेक्शन होगा इस साल के शुरुआत में, लेकिन नहीं हुआ, तो कब तक वो कर पाएंगे ये बताना पड़ेगा। धन्यवाद। একটা অডিও ক্লিপ সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে সংসদ তহবিলে যে অর্থ খরচ নিয়ে সেখানে বিজেপি নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বাদানুবাদ চলছে। এটা অডিও ভাইরাল হয়েছে বলে বিজেপি, আমি প্রকাশ্যে বলছি, আমি তো এমপি ছিলাম, বিজেপি এবং তৃণমূলের এমপি ল্যাডের এবং এমএলএ লোকাল এরিয়া ডেভেলপমেন্টের যে ফান্ডের টাকা, সেটা নিয়ে স্ট্যান্ডার্ড 20% কাটমানিতে চলে, এবং সেই কাটমানি কে নেবে সেই নিয়ে ঝগড়া হয়। তোমার অডিও ক্লিপ হচ্ছে, আমি তো এখানে বলে দিলাম এই ক্লিপটা লাগাও, আমি তো চ্যালেঞ্জ করছি, বলুন। কোনো তদন্ত হচ্ছে না, এর জন্য দেখভাল করার জন্য জেলাভিত্তিক ডিএমকে দিয়ে একটা কমিটি আছে, হয় দেখা হয়, তাই মিটিং হয়। একটা কোম্পানি আছে, তৃণমূলের সব এমপির ফান্ডের টাকা ওই কোম্পানি খরচ করে। কোনো এমপির, এগুলো হচ্ছে ডেমোক্রেটাইজ করা হয়েছিল, ওটাকে অ্যান্টি ডেমোক্রেটিক ব্যবস্থা করা হয়েছে। বিজেপির ওরকম আছে, আগে এগুলো এক সময় পার্লামেন্টে এটা নিয়ে হয়েছে, আমি নিজে আমরা তদন্ত করে রিপোর্ট দিয়েছি, সেখানে তারপরে কিছু রিফর্ম করা হয়েছিল। এরা উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে হয়েছিল, বিহারে হয়েছিল, এখনটা বাংলায় হচ্ছে, এইটুকু তফাৎ হয়েছে। আমি এই প্রশ্নের উত্তর দিতে রাজি নই, তোমাকে এতক্ষণ এটাই বোঝা না, তুমি বুঝলে না, তোমরা সারাক্ষণ এখন থেকে করবে এদিকে আর ওদিকে অপদের, প্লিজ নো। একদিকে বিজেপি তৃণমূল, অন্যদিকে মানুষ। সরি, ধন্যবাদ।